তখন আমার মেয়ের বয়স 1 বছর। এইভাবে লিখে রাখছিলাম যে বাবা, আমি যদি কখনো পৃথিবীতে না থাকি, জেনে নিও যে দেশের স্বাধীনতা, দেশের গণতন্ত্র সাধারণতের জন্যই আমার আত্মগতি, যে হয়তো তোমাদের সাথে কথা হবে না। কিন্তু লেখাটা এই কারণে, সিদ্ধান্তটা এই কারণে ছিল, কিন্তু পিছপা হবো না কখনো, যে লড়াই হচ্ছে, লড়াই চালিয়ে যাবো। এই জন্য এই জিনিসটাতে এরকম পরিস্থিতিগুলো আমরা ফেস করছিলাম। মানে সেই জায়গাটা ছিল সারুলিয়া বাজার, শুক্রুশি বাজার, রানীমহল সিনেমা হলের পিছনে, ওই নদীর মধ্যে যে বলগেটসের মধ্যে রাত্রে থাকা কাটানো, এরকম সময়গুলো ছিল। সেই সময়গুলো আসলে এক এক সময় এক একটা শুনছি, এক এক সহযোদ্ধা হারিয়ে যাচ্ছে, এক এক সহযোদ্ধা গুম করতেছে। শহীদবাগের সুজন আমার সাথে অনেক দিন থাকতো, এইখানে ছিল। হঠাৎ করে সুজন নয়, সুজনার পড়া একসাথে আজও ফিরে আসে না। মতিঝিলের আমাদের মেজর রহমান টিটু আজও ফিরে আসে না। খিলগা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক, বৃহত্তর খিলগা থানা রামপুর সহযোগী একসাথে ছিল, মাহমুদুল হাসান বনি আজও ফিরে আসে না। সূত্রাপুরের কিন্তু প্রতিদিন সকালে মিছিল করে বলতে বাই মিছিল করছি, যে সূত্রাপুরের কাঠের পুলি মিছিল করছি, লোহার পুলি মিছিল করছি। প্রতিদিন এই কিন্তু আজও ফিরে আসে নাই। গত ঈদে তার মা বলছে, বাবা মৃত্যুর আগে তার কোথায় আছে কবরটা হলে দেখতে চায়। ওইখানকার সম্রাটমোলা সাংগঠনিক সম্পাদক, সে আজও ফিরে আসে নাই। ওইখানে আরেক সহসভাপতি সোহেল আজও ফিরে আসে নাই। তারপরে আমাদের কোতোয়ালির জহির, কোতোয়ালি, সোহেল, এভাবে অনেক সহযোগিতা। আমাদের নিউ মার্কেটের বাপ্পি, তার বোন আজও ঘুরে ঘুরে কাঁদে, একমাত্র ভাই ছিল তার। এই বাপ্পি মৃত্যুর আগে বলছিল, বোন তোর জন্য কিছু করতে পারলাম না। এক ভাই এক বোন ছিল তারা। ধানমন্ডি রাজু, তাকে গুম করছে, আজও ফিরে পায় নাই। কলা বাগানের জসিম আজও ফিরে আসে নাই। আমাদের ইসমাইল হাজারিবাগে মর্মান্তিকভাবে মৃত্যু, পুলিশ নিয়ে নির্যাতন করে হত্যা করছে। তো সেই সময়গুলো ছিল প্রতি মুহূর্তে কেউ গুম হয়ে যাচ্ছে, কেউ খুন হচ্ছে, কাউকে না পায় তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, মাকে ধরে নিয়ে যাচ্ছে। যেমন আমাদের এই বর্তমান পূর্ব ছাত্র দলের সভাপতি, তাকে না পেয়ে তার বোন এবং তার শাশুড়িকে কুমিল্লা থেকে ধরে নিয়ে আসছে। যখন সংসার ভেঙে যাচ্ছে, মা বাবার চাপে ওই ছেলের পরবর্তীতে আত্মসমর্পণ করে। এরকম ছিল। যেমন আমার বোনদের সাথে আমার সম্পর্ক এখনো স্বাভাবিক হয় না। কেন মানে জানেন? তারা বলতে, তোকে এত আদর করছি, তুই কল ধরস না। তখন আমি কলটা ধরি না, আমি কল ধরলে ওনাদেরকেও গ্রেপ্তার করবো। এরকম কল, একজনের কল মাকে কল করছি, ওই রেফারেন্সে মার কাছে চলে গেছে পুলিশ। ছোট ভাইকে কল করছি, ছোট ভাইকে ধরে নিয়ে আসছে। এই সময়টা ছিল এত দুর্বিষহ। কিন্তু সেই সময়টা তারপরে আমরা মামলা, গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ডে অমানসিক নির্যাতন, ফ্যানের সাথে ঝুলিয়ে নির্যাতন, মানে যেগুলো অনেক কিছু বলা যায় না। পায়ের মধ্যে ডান্ডা তৈরি, পায়ের মধ্যে সুই ঢুকানো। আমার সাথে একটা ছেলে ছিল 20, তার 2টা পায়ের মধ্যে 200টা সুই ঢুকেছে। যারা জেলখানে ছিল তারা দেখছে 2টা পা ফুলে এরকম হয়ে গেছে, শুধু আমার বাসা দেখা যাওয়ার জন্য। কিন্তু সে আমার বাসা চিনত না। কারণ আমার একটা টেকনিক ছিল, আমি ধরেন পল্টনে 40 থেকে প্রোগ্রাম করে মোটরসাইকেলে শাহজাহানপুর নামতাম, সেখান থেকে আরেকটা মোটরসাইকেলে ধরেন সুরুজবাগ এক জায়গায় যেতাম, তাকে রেখে আমি পায়ে হেঁটে বা রিক্সা নিয়ে আরেক জায়গায় চলে যেতাম। কারণ যেমন তাকে অ্যারেস্ট করলে সে যেন আমার বাসার আমার ঠিকানাটা বের করে দিতে না পারে, সেখানে তারা আমার ঠিকানা জানতো না। এরকম অমানসিক নির্যাতনের শিকার হয়েছিল। পায়ের মধ্যে সুই ঢুকাইছে। একটা ছেলে আমার সাথে মিছিল করতো, নাম হলো পল্টনের বিল্লাল, পরবর্তী রাজনীতি ছেড়ে দিচ্ছে। নটরডাম কলেজের এখানে একটা মিছিলের সময় সে ধরা পড়লো, তার পায়ের 10টা নখ উঠে গেছে, কাঁচা নখ। কতটুকু নির্যাতন, তাহলে কতটুকু সেই জিনিসটা আজকে যারা এই যে এই পরিবর্তন পর যারা নতুন ভাবে রাজনীতি করতেছে, শিশু রাজনৈতিক দল, যাদের হামাগুড়ি এখনো হাঁটা শিখে নাই, অনেক বড় বড় কথা বলছে। এখানে আফসোস হয়, কষ্ট লাগতেছে এই জায়গাটাকে আপনি হয়তো আসবেন যে 1 বছর কি দিন কাটতেছে, এই 1 বছরের কথা এখন তারা যে পাওয়ার এনজয় করতেছে, সেটা আসলে আমরা চুপচাপ বসে আছি, দেখতেছি নিয়ে। 17 বছর আমাদের দিনগুলো কি রুম গেছে, আর তারা কি করতেছে। যে মারা গেছে আতাউস সামাদ সাহেব, প্রখ্যাত সাংবাদিক, উনি লিখছিলেন একটা কলামে যে পল্টনবাসী প্রতিনিয়ত গ্যাসের স্বাদ নিচ্ছে। অলি গলি বাসাতে মানুষ থাকতে পারতো না গ্যাসের যন্ত্রণা, এবং গুলি দেয়া বাসার বারান্দায় যারা দাঁড়ানো মহিলা তাদের গায়েও লাগতো সরাগুলি, সিদাগুলিগুলা। এরকম ছিল এই এলাকাটা, সবসময় রণক্ষেত্র থাকতো। এই সময়গুলো আমরা পার করছি, কত দুর্বিষহ জীবন পার করছি, কত দুর্বিষহ সময় পার করছি, রাতকে রাত হাসছি। যে এতে এই ঢাকার পাশেই 15 সালে আমি এতে এই শ্রীনগর একটা রুমের মধ্যে টিন শেড, আমি আর আমার এক বন্ধু রাত্রে এই ল্যাপটপ সিঙ্গেল, প্রচন্ড শীত, বেড়ার ছিল পাকা, বাতাস আসে, একবার ও এদিকে টানে, একবার আমি এদিকে টানে। তারপরে আবার সেখানেও পুলিশ র্যাব হানা দিচ্ছে, সেখান থেকে আবার মোবাইল টোবাইল ফেলে ঢাকা আসছি, আবার বসুন্ধরাতে অবস্থান আছে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই একবার 4 দিন বসে করতে পারি না। পরে একটা রিক্সার গ্যারেজের রাস্তার উপর বাল্টি দিয়ে পানি বসে পড়ছি, অসহ্য হয়ে যাচ্ছে। যে বেশিরভাগের ড্যামরা, সারুলিয়া, শুক্রশী, এসব জায়গাগুলোতে
খিলগার ভিতরে খিলগাটা এক জায়গায় বনশ্রী এক জায়গায় ছিলাম, যে পরদিন সকালে দেখিতেন আমি যে জায়গা আছি পাশে সাঁকু পূজা ওই জায়গার মধ্যে একটা ঘর করছে, ওইখানে থাকতাম, কিন্তু পরে দেখিতে ওই কচুরিপানের মধ্যে একটা লাশ। সকালে মানুষ বলতেছে তাড়াতাড়ি উঠে ওইখান থেকে চলে আসছি, কারণ এই লাশের মাথা তো আমাকেও ভাষা। একটা উদাহরণ হিসেবে এইভাবে বললাম আর কি, যখন যেখানে যেতাম সেখানে যেন পিছনে যেন আমার ছোট ভাইকে শুধু আমার কারণ ধরে নিয়ে আসছে সবুজবাগ থেকে, আমার মেজো ভাই ব্যাংকে জব করতে রূপালী ব্যাংক থেকে তাকে ধরে নিয়ে আসছে। এইভাবে আমাদের পরিবার সর্বশেষ আমার শ্বশুর, আমার ওয়াইফের সাথে আমার বিয়েটা অ্যাফেয়ার্সের মাধ্যমে হয়েছে, শ্বশুরদের সম্মতি ছিল না, সেই ইডেনে পড়াশোনা করতো, ওই শ্বশুরকে দেখে জামাত করে হানা দিচ্ছে পুলিশ যে আপনার মেয়ের জামার ঠিকানা। তো তখন ওনারা বলছে যে আমাদের সাথে ওদের সম্পর্ক না, আমরা এটা মেনে নিই নাই। যে তখন দায়িত্ব গ্রামের মানুষ বোঝানোর পরে পুলিশ এ করছে তাকে, সে একজন সাধারণ কৃষক, তাকে ধরে নিয়ে আসতেছে সেখান থেকে। এইভাবে আমাদের পরিবার পরিজন, সেই জন্য আমি বোন যে আমি নিজে থেকে তাদেরকে বুঝতে দিতাম না, তাদের সাথে যোগাযোগ করে যে তাদের সমস্যা হবে সেই জন্য আমি যোগাযোগ করতাম না, কিন্তু তারা প্রচন্ড কষ্ট পাচ্ছে যে আদরে ছোট ভাই আমাদের সাথে ফোন ধরতো না বা তার নাম্বারটা আমাদেরকে দেয় না, এমন কি হয়েছে, তারা তো রাজনীতি বুঝে না, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদেরকে তো আমাদেরকে নাম্বার দেয় না কেন, আমি নাম্বার দিতাম না ওনাদেরকে, যে নাম্বারগুলো তারপরে তো জানেন প্রতিনিয়ত নাম্বার চেঞ্জ করতাম আমরা, একটা পর একটা সিম চেঞ্জ করতাম, কখনো সিটিসেল কখনো হোয়াটসঅ্যাপ বাইবার, আগে বাইবার ইমো, একটা পর একটা প্যাটার্নে আমরা চলে যেতাম, মানে তৎসময় এগুলো এই সময়গুলোকে ফেস করার জন্য প্রযুক্তি, তারা যে প্রযুক্তিগুলো আমরা আরেকটা টেকনিক অবলম্বন করতাম। তো এইভাবে আমাদের পরিজন আমাদের উপর বিরক্ত হয়েছে যে এরা কি হচ্ছে, কি কেন এরা এইভাবে যে ফেরারি এটা কি লাইফ, কোন লাইফে ওরা চলে গেল। তো এই কারণে যে আসলে সেই সময়টা মানে কোনো সেই সমস্যার কোনো তুলনা হয় না। করতেছে রাজপথে নির্যাতনগুলো তো আপনারা দেখেছেন, কিভাবে অমানুষিক বুটের তলায় পিষ্ট করছে মানুষকে, কিভাবে গাড়ি দোকানের সময় কি নির্যাতন করছে। যে এই যে গত 28 অক্টোবর যে আমার সামনে আমাদের স্বামী মোল্লা যে মারা গেল, এইভাবে অনেক সময় গ্যাসের দম বন্ধ হয়ে যেত আমাদের, এই গ্যাসের কারণে আমরা অসুস্থ। এখন যে শ্বাস রিমান্ডের সময় বিভিন্ন থানাতে রিমান্ডে ঠান্ডা পড়ছিলাম, আজকে ডাক্তারদের কাছে ডাক্তারগুলোকে কেন এমনি হয়েছে যে ঠান্ডাতে ফ্লোর দিনকে দিন ঠান্ডার মধ্যে ফ্লোরে মাটির মধ্যে শোয়া রাখতো, সেখান থেকে শ্বাসকষ্ট একবার সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমাদের শরীরে আমরা আসলে বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয়ে গেছি, যেখানে খাবারগুলো সেরকম ছিল বিষাক্ত, কোনো সেই কোনো ফ্যাসিলিটি মানে একজনের সাথে যেখানে একজন থাকার বা যেখানে 10 জন থাকার সেখানে 50 জন ছিল, 100 জন। ডিবি অফিসে ঘন্টার পর ঘন্টা দিনকে দিন রিমান্ড, পিছনে হ্যান্ডকাপ লাগায় চেয়ারে বসায় রাখতো, কাউকে যে বলবো কষ্ট হচ্ছে এই কথা বলতে আসতো না তারা। 8-10 ঘন্টা 15 ঘন্টা পর এসে যে কি হচ্ছে ভাই আপনাকে এইভাবে বসে রাখছি কেন, মানে এটা ক্রিটিসাইজ কটাক্ষ করা যে আপনাকে এইভাবে বসে রাখছি কেন। আবার 5-7 ঘন্টা পরে একজন আসা দেখে আপনি করে চলে যেত। এগুলো আমরা আমাদের কর্মীদের কাছেও বলি না, আজকে আপনার কাছে প্রসঙ্গক্রমে বললাম যে নির্যাতনের কথাগুলো, যে তৎসময় যেন কর্মীদের মনোবল না ভাঙে। হাজার নির্যাতন আমরা সরিয়ে নিয়েছি নিজেদেরকে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙার জন্য আমরা কোনোদিন কোনো এই গল্পগুলো বা তাদের সামনে এগুলো উপস্থাপন করি না। আমাদের অনেক আছে তারা বলে নিজেদেরকে দায়ী করার জন্য হয়তো এই বিষয় আমরা বলি, আমরা চুপ করে থাকি। ভবিষ্যতে আমরা সবকিছু ফেস করার জন্য প্রস্তুত আছি। আসলে এগুলা এই দেখে অভ্যস্ত হয়েছে যে হাসিনার অমানসিক নির্যাতন, সেটা কিন্তু সাধারণ জনগণ বুঝবে না, যারা ভুক্তভোগী তারা জানে। যে আমাদের কাছে একটা বাসা বাড়ি ভাড়া দিত না, আপনি এটা কল্পনা করতে পারেন? আমি আমার শ্বশুরের ভোটার আইডি কার্ড, আমার ওইখানকার ভোটার আইডি কার্ড দিয়ে আমার শ্বশুরের নামে বাসা ভাড়া নিতাম, আমার শালার আমার ওয়াইফ থাকবে, তারা যে আমাকে বাসা ভাড়া দিবেন, আমার আইডি কার্ডটা দিলে সেটা থানায় চলে যাবে, ওই আইডি কার্ড হিসেবে সেই ওই সতর্কতা অবলম্বন করতাম। যে আমার আইডি কার্ড গেলে প্রত্যেকটা আপনারা জানেন ঢাকা শহরে বাসা ভাড়া নিতে হলে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে, ভোটার আইডি কার্ডটা আবার থানাকে দিতে হবে, ওই বাড়িওয়ালা থানার কাছে জমা দিতে হবে। নতুন ভোটার আসলে, নতুন আসলে, যে বাড়িটি আসলে ওইভাবে তারা ওইভাবে জন্য আমাদেরকে গ্রেপ্তার করছে। বাড়িওয়ালা শুনলে তো ভাড়া দিবেই না, গোপন রেখে বাসা ভাড়া নিতে হতো, জানা জানি হলে ওই এলাকা ছাড়তে দিত, রাস্তার বিকল্প রাস্তা বিভিন্ন রাস্তা অবলম্বন করতে হতো, বিভিন্ন রকমের আমাদের চায়ের দোকানে বসতে পারতাম না। আজকে যেখানে বসতেছে হয়তো 16-17 বছর পরে এখানে বসতে পারতেছি, একটা কর্মীর সাথে এখন বিভিন্ন জায়গায় বসে চা খাইতে পারি, গল্প করতে পারি, স্বস্তি এতটুকু, এর বেশি স্বস্তি এখনো দেখি নাই। যে গণতন্ত্রের জন্য লড়াই, যে সাম্য মানবিক বাংলাদেশের জন্য লড়াই, তার কাছে আমরা যেতে পারি না এখন। যে আশাগুলো প্রত্যাশা নিয়ে আমরা লড়াই করছিলাম, শুধু আমরা বিএনপি ক্ষমতার জন্য লড়াই করি না, আমরা লড়াই করছিলাম যে দিনে দুপুরে মানুষ যেন হারিয়ে না যায়, মায়ের সামনে থেকে ছেলেকে যেন ধরে না যায়, স্ত্রীর সামনে থেকে স্বামীকে যেন অমানসিক নির্যাতন অপদস্থ অপমান করে না নিয়ে যায়, সন্তানদের সামনে থেকে না নিয়ে যায়, এগুলোর জন্য আমরা লড়াই করছিলাম। আমরা লড়াই করছিলাম মানুষ যেন তার ভোটটা দিতে পারে, উৎসব মুখর ভোট হয়, দেশটা যেন এগিয়ে যেতে পারে, একটা ভালো নেতৃত্বের হাত ধরে দেশটা যেন এগিয়ে যেতে পারে। আমাদের সময় খুব একটা বেশি নাই হয়তো, ধরেন পরবর্তী জেনারেশন তাদের জন্য যেন একটা সুন্দর বাংলাদেশ থাকে, এগুলোর জন্য আমাদের চিন্তা ছিল, এগুলোর জন্য আমরা লড়াই করছি বা লড়াই করে যাচ্ছি, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আজকে যেভাবে যা দেখতেছি সেটা হয়তো আশাহত হচ্ছি যে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে দেশটা
সেই ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য আমরা তখন লড়াই করেছিলাম। আমরা লড়াই করেছিলাম দিল্লির বিরুদ্ধে। আজকে ওই যে পিন্ডি আবার মাথার উপরে এসে বসছে, এক সময় এক একটা আসছে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। সেই আওয়ামী দুঃশাসনের কথা সেগুলো আসলে মনে পড়লে যে কথাগুলো বললাম, কারণ আপনারা বিভিন্ন সময় দেখেন যে সন্তান, পিতৃহারা সন্তানরা কিভাবে কান্না করে। আমরা যখন প্রোগ্রাম করি তখন নিজেকে ধরে রাখতে পারি না, খুব কষ্ট লাগে। আরেকটা কথা আপনাকে বলি, যেমন আমি 4 দিন না খেয়ে আসছিলাম, যে আমার স্ত্রী বলছে কি হয়েছে, আমি কাউকে উপস্থিত নেই, কারণ ওই ছেলেটাকে হত্যার আগে তার সাথে আমার 7-8 ঘন্টা আগে কথা হয়েছে। সেটা হলো চট্টগ্রামের নুরুল। আমাকে সে আমাকে কদিন বদা করে, আমি আসতো ঢাকাতে, বলছে আমি আপনি কোথায়, বলতেন আমি তো চিরং এসেছি বদা, আজ আর এসে চলে আসছি। তো আমি চিরং গেলেন, আপনাকে মারি ফেলবে, বলছে আপনি কেন চিরং গেছেন, কবতা বাচ্চাদের জন্য খারাপ লাগবে, যে রেলেগে চিরং আসছেন, আজ আর চলে আসছেন, শুক্রবারের কথাটা, ওই রাত্রে তাকে মেরে ফেলছে। যখন তার হত্যা কথা বলছে তখন কিরকম লাগবে, মানে সে রাত দুপুরে জুমা নামাজের পর আমরা বলতে আসতে রাত্রে চলে আসবে, সে রাত্রে তার আসতে পারে না। এভাবে যখন মানুষকে হত্যা করে, যাদের সাথে একসাথে চলছি ফিরছি, তখন তো নিজেকে আর ধরে রাখতে পারতাম না, যেমন তো মনে হয় আমরাও আর কেউ থাকবো না। কিন্তু কথা এইটা আবারও বলছি যে আমরা থাকবো না এটা জেনেও কিন্তু লড়াই করে দিয়েছি, কিন্তু ওভার কনফিডেন্স ছিল যে একটা পরিবর্তন হবে। এই দুঃশাসনের, এই জুলুমের একটা সিস্টেম পতন হবে, পতনটা জনগণের মাধ্যমে হয়েছে। আমি সবসময় বিশ্বাস করতাম, আমার দলের মধ্যে অনেক জায়গায় আমি কথা বলতাম যে বিচ্ছিন্ন আন্দোলনের মাধ্যমে নয়, জনগণকে রাজপথে নামাতে হবে না, নামাতে পারলেই এর পতন হবে। ঠিকই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এর পতন হয়েছিল। কিন্তু আজকে যারা আসছে তারা 17 বছরের ইতিহাস জানে না। আজকে যারা বড় বড় কথা বলতেছে যে একটা পার্টি আছে, তারা বলছিল তাদের কোনো নেতার কোনো যদি কিছু হয় দেশে গৃহযুদ্ধ, কিছুই করতে পারে না। আমরা করছি, আমরা একদিনের জন্য ঢাকা রাজপথ থেকে সরে যাইনি। যত নির্যাতন হয়েছে বিএনপি রাজপথে রাজনীতিটাকে, জনগণের দাবিটাকে, সরকারের সকল অন্যায়কে, এই খুনি হাসিনার সকল অন্যায়ের প্রতিবাদ বিএনপি প্রতি মুহূর্ত করছে। সেটা যে কজন নিয়ে হোক, ঢাকা রাজপথে একমাত্র বিএনপি সবকিছু প্রকাশ করছে এই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে। আর তার সঙ্গে ছিলাম আমরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে সুদূর প্রবাস থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে আমরা কাজ করছি প্রতিনিয়ত সকল অন্যায়ের বিরুদ্ধে। যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যখন শেয়ার বাজারে লুটপাট, জ্বালানি প্রাইসের সবকিছুতে আমরা প্রতিবাদ করছি প্রতিটা নিয়ত। মানুষ বলে আমরা আমাদের দাবি নিয়ে, কিন্তু আমরা জনগণের দাবি নিয়ে তো রাষ্ট্রের আন্দোলন করছি, লড়াই করছি। সেই লড়াইতে আমরা আছি, আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি অনেকগুলো কথা বলেছেন, তাকে যদি একটা জিনিস জানতে চাই যে এমন কোন ঘটনা আছে যেগুলো এখনো মনে হলে আপনার, বা যখন একা থাকেন নিজেই খুব আটকে ওঠেন বা শিউরে ওঠেন, যেটা এখনো আপনার ঘুমাতে গেলেও আপনি ঘুমাতে পারেন না শান্তিতে, এমন কোন ঘটনা আপনার স্মৃতিপটে এখনো আছে? সেটা খুব বেশি আসলে কষ্ট লাগে এই নুরুজ্জামান জমির বিষয়টা। আগের দিনও তার সাথে কথা হয়, যখন জেলখানের তার ছোটটাকে দেখতে যায়, সে আমাকে বলছে ভাই হীরাকে একটু দেখতে যেতে চাচ্ছি। আমি বলছিলাম আমি যাওয়া যাবে না, জেল গেটে এখন তোমার যাওয়াটা ঠিক হবে না। তখন আমরা সিটি সেলে কথা বলতাম, তো আমি বললাম যে তোমার যাওয়াটা জেল গেটে যাওয়ার দরকার নাই। বলছে ওরা 2 ভাই, ওদের আর কেউ নাই। তো বলছে বাবা তো যেতে পারবে না, ও বারবার ভিতরতে খবর দিচ্ছে আমি একটু যাওয়ার জন্য, খুব কষ্টে আছে ভাই। তখন তো যখন ঢাকায় কেন্দ্রীয় কারাগারে অনেক কষ্টে বলছে, খুব কষ্টে আছে, একটু কয়টা টাকা দিয়ে আসে। আমি তখন 1000 টাকা ওর কাছে পাঠাচ্ছিলাম, সেই টাকাটা দিয়ে আসার পরে সে আসছে। তখন সেই রাত্রে যখন আপনাকে যেটা বলছিলাম আগে, যে হাবিব রশিদ যখন ফোন করে বললো জমি আমি নাই, খুব এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো মিশুক চলছে। তাছাড়াও দেখবে তার মা বাবা এত ভালো ছিল, তখন মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, একা একা থাকছি। আমি যেখানে ছিলাম সেই রুমটাতে আমি একা থাকতাম, একদম সুকুশি বাজারের ভিতরে একটা জরাজীর্ণ বিল্ডিং এর ভিতরে, বাইরে দিয়ে তারা আমার থেকে শুনছি, মানে একা একা কাটছি আমি। সেদিনও সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো আর রাজনীতি করবো না, কিন্তু পরবর্তীতে দেশের টাকা দেয় হয়তো বা দলের আদর্শের কারণে তখন আবার নেতাদের কোনো কারণে তখন আবার রাজনীতি করতে হবে। সেটা এখন জমি শিশুটাকে যখন দেখি পাই এত কষ্ট লাগে। আমার সন্তানরা তো আমাকে বাবা ডাকতে পারতেছে, সে তো তার জন্মের পর বাবা পায় নাই, তখন তার স্ত্রীর সন্তান সম্ভব আছে। এই শিশুর জন্মের পর তার বাবা নামটা আজকে কিন্তু ডাকতে পারে না, কাকা ডাকতেছে, চাচা ডাকতেছে, মামা ডাকতেছে, মা ডাকতেছে, দাদাকে ডাকতেছে, বাবা নামটা তার নিতে ইচ্ছা করে, সে বাবা ডাকতে পারে না। তেমনি ভাবে আজকে নুরুর সন্তানরা, আমি তো বেঁচে আছি, আমার সন্তানরা আমাকে পাচ্ছে, এখন সন্তানদেরকে নিয়ে কোথাও যাচ্ছিও, কিন্তু যাদের তারা নাই, যে বোনটার স্বামী নাই, যে মায়ের সন্তান নাই, যে পিন্টু মা জড়ায় দিয়ে কান্না করলো, একেবারে অসুস্থ, বাবা আমার ছেলেটা কোথায়, তার বলো কোথায় খবর দিচ্ছে, তার খবরটা দেখো। আমরা বুঝতে পারতেছি না সেটা
বাক্তির বোন জড়ায় ধরে যখন জুমুন কান্না করে তখন তাকে বলি বাক্তি নাই, আমরা আছি। তখন বলে ভাইয়া আপনারা আছেন, কিন্তু আমার ভাই তো না, আমার মার তো একটাই সন্তান ছিল, আমার ভাই তো না। সবচেয়ে বেশি যখন জনির মৃত্যু এসে গেছে, জনির সন্তানের সঙ্গে আমি নিজেকে ধরে রাখতে পারবো, কারণ জনির এই সন্তানটা একটাই কথা, যে সে পিতা রাখতে পারছে না, বাবা নাম রাখতে পারছে না। কিন্তু রোয়াইতের তো স্বপ্ন ছিল, কিন্তু তিনি একটা সুন্দর সংসার করবে, তার তো সন্তান হয় না, তাকে সুন্দর চলে যেতে হবে। আজকে আমাদের যুগে সে তাদের সন্তানরা এদের কথা মনে করলে সত্যি কথা, যে এই যে এই আমাদের সুজন পড়ার বারবার আমাকে বলতো ভাই আপনি আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন। আমিও দেখতে বলতাম ঢাকার বাইরে যে ওরা তো ঢাকার বাইরে রূপগঞ্জে একটা যে সালাম ডেরি ফার্মের একটা বাংনগর আছে, সেখানে কিছু সেখান থেকে রুম আছে। আমি বলতাম যত কিছু ঢাকাতে থেকে, ঢাকাতে একটা বলে থেকে উঠে নিতে গেলে মানুষ দেখবে জানবে। কিন্তু মারা যাওয়ার 2 দিন আগে ফরাদ যে ছেলেটা এত ভালো, সে আমাকে বলছিল ভাইয়া কালকে আমি স্বপ্নে দেখছি যে প্লেটের মধ্যে রক্ত, আমি দুর্বল, লাল শাক দিয়ে ভাত খেয়েছে মনে হয় না, আমি দেখছি আমি ভাত খাচ্ছি, আমার প্লেটের মধ্যে হঠাৎ করে রক্ত দেখলাম। একদিন পরে সে নাই। এগুলো আমার পছন্দ, আমি মনে করি যে কি করলাম, কতজনকে হারাইলাম, এটা আসলে বলতে পারি না। এরা একেবারে নিয়ে এসেছিল, আমি যখন দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, এরা বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক ছিল, একেবারে ক্লোজ, যেটা মানে পরিবার চেয়েও ক্লোজ। এরা যাত্রা সম্পর্ক ছিল এদের সাথে, যে ছেলেগুলো হারাই যাবে। কটন একটা ছেলে ছিল রাজু, তার মৃত্যুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু তার সাথে কত মানে এমন ভাবে ছায়ার মতো লেগে থাকতো যে আমি কোথায় যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে কিনা, সার্বক্ষণিক যে মতিঝিলের টিটু, এরা দল জীবন বাজি রেখে দলের জন্য করছে। তার মা মারাত্মক অসুস্থ, খুবই অসুস্থ। আমরা কয়জনের খবর রাখতে পারছি, আমি আমার সামর্থ্য বলি যতটুকু পারি, যাওয়া আসা এতে প্রতি ওনারা অনেক সময় খুশি হয়। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে প্রসেস, এটা নির্বাচিত সরকার এসেও সংস্কার করে, এটা পরিবর্তনটা হয়তো অন্যভাবে হয়, কিন্তু এই যে সংস্কারের নামে দীর্ঘমেয়াদী একটা করা হচ্ছে, এবং আমরা যেটা বলি বারবার যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার যে 31 দফা, এটার উপরে আমাদের যে সংস্কার কমিশনের যে সংস্কার, এগুলোও এখানে স্পর্শ করতে পারে। তো এটা কি আসলে নাটক হচ্ছে না কি, মানে নির্বাচনটা কেন দিচ্ছে না, ডিলেটা করার কারণটা কি? এটা এদের এই ক্ষমতাটাকে আবার দীর্ঘায়িত করা ক্ষমতা, ওরা যে বিপ্লবীদের মধ্যে কিন্তু ক্ষমতার লোক থাকে না। আপনি সারা পৃথিবীতে দেখেন যে সারা দুনিয়ার যে নাম করা বিপ্লবী ত্যাগই বলা, সে কিন্তু কখনো রাষ্ট্র ক্ষমতা দখল করে না, রাষ্ট্র ক্ষমতায় বসে নাই, এরা বিপ্লবী। তো যে চেসনিয়ার যুগার দুদায় যুদ্ধ করছে, জীবন শেষ করছে, এরা কিন্তু ক্ষমতার জন্য করে না। তো সেভাবে এরা কিন্তু বিপ্লবী, নিজেদেরকে বিপ্লবী বলে যে কয়েকদিনে সেই বিপ্লবীরা যখন অ্যারেস্ট হলো, মিন্টুরুল যখন তাদেরকে ধরে নিয়ে গেল, তারা আন্দোলন কর্মসূচি সব স্থগিত করল। তারা এবং হাসিনাকে সরেসারি বলতে তারা কোনটা তারা বিব্রত বোধ করতো, তারা সরেসারি বলে সেই স্লোগানটা দিত না, হাসিনার পদত্যাগ তারা চাইতো না। এই লোকগুলো আজকে বিপ্লবী শিখিয়ে তারা সংস্কারের কথা বলে রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করে, যে পাওয়ার এনজয়, তাদের মধ্যে ক্ষমতার নেশা জন্মাচ্ছে। আমরা টুকটাক এসব জায়গাতে বসে আমরা জানি তারা কি করে, একজনকে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে নিয়ে সেই জন্য 5 কোটি 10 কোটি টাকা সে বাণিজ্যগুলো করে যাচ্ছে তারা বিভিন্ন জনকে। আবার তাকে নিয়ে ফাইল দেখাচ্ছে যে আপনি আওয়ামী লীগের অমুক অমুক এমপির সাথে, মির্জাদের সাথে, অমুকের সাথে আপনার ছবি আছে, আপনাকে ক্লোজ করা হচ্ছে, এই কথাগুলো তাদের কাছে টাকা নিচ্ছে। বিভিন্নভাবে তারা এই কাজগুলো করছে। সরকারে আমরা মন্ত্রীদের সাথে কাজ করছি, বিভিন্ন জনের সাথে তাদের ছবি থাকতে পারে, তারাও আজকে আফসোস করতেছে, কষ্ট করতেছে, তারা করতে পারতেছে না। তার কাছে এই বাচ্চা নাতির বয়সী ছেলেগুলো এসে আমাদের টেবিলে বসে আমাকে জমি দিয়ে যাচ্ছে, যে বলছে এটা করবো এটা করবো, আপনি এখানে এটা করেন, আরেকজন দিয়ে বলছে এটা আপোষ করে ফেলেন, আর এই সমস্যা হবে, এই টাকা দিয়ে দেন, 20 কোটি 15 কোটি, এভাবে তারা দেখা আসছে যে অবৈধ অপকর্মগুলো করে যাচ্ছে, অর্থ পাচার করে যাচ্ছে তারা। এই যে নাহিদ কিছুদিন উপদেষ্টা ছিল, সে নগদের 1100 কোটি টাকা নিয়ে গেছে। চিফ অ্যাডভাইজারের এক লোক আমাকে বলছে, মিডিয়া উইংয়ের একজন কর্মকর্তা আমাকে বলছে যে সে এখান থেকে 1100 কোটি টাকা নিয়ে গেছে, নগদের টাকাটা সে লুটপাট করে নিয়ে সে আবার আমি দেয়া এখান থেকে সরে গেছে। তেমনি ভাবে তারা প্রতিনিয়ত সংস্কার, আপনি যেহেতু আপনি এটাই যথার্থ সংস্কার সারা জীবন চলবে, একটা পরিবারের ভিতরে সংস্কার চলবে, দেশের সংস্কার চলবে, সংস্কার আছে পরিস্থিতির উপর সংস্কার হবে, প্রেক্ষাপটে সমস্যা আসলে সমস্যা সমাধানের জন্য সংস্কার হবে, যখন যে সমস্যাটা আসবে সেটা সমাধানের জন্য নতুন নতুন পন্থা সৃষ্টি হবে, এটাই তো সংস্কার। যে কোনো একটা সমস্যা হচ্ছে সেটাকে
যে ট্যাকল দেওয়া, সেটাকে কিভাবে সলভ করা, এটাই তো সংস্কার। তো সমস্যার পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, সংস্কার একদিনের বিষয় না, সংস্কার চলতে থাকবে। কিন্তু এই সংস্কারের পর কি কেউ বলতে পারবে, সেরকম দিতে পারবে এই যে সংস্কারের পর 1 বছর বা 1.5 বছর বা আরো 6 মাস একটা সংস্কার হবে, তারপর আর কোনো সংস্কার প্রয়োজন হবে না, কেউ এটা বলতে পারবে? কোনদিনও পারবে না। সংস্কার প্রয়োজন থাকবে, সংস্কার আসছে, সংস্কার হবে, চলবে, এটাও মানবে। কিন্তু এই জন্য রাষ্ট্র ক্ষমতাকে বিকৃত করা, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা, মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, গণতন্ত্র চর্চা থেকে বঞ্চিত করা, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা, আজকে রাষ্ট্র স্থবির হয়ে আছে। দেশের যে ব্যবসায়ী তারা পর্যন্ত ইনভেস্ট করতেছে না। আমরা টুকটাক ব্যবসায়ীদের সাথে কথা বলতেছি না, এই ব্যবস্থা তো কোনো কিছু ইনভেস্ট করা যায় না, একটা নির্বাচিত সরকার সারা কাজ করা যায় না। বিদেশি বড় বড় পর্যটকজীবী, যেমন আমাদের এই সোনারগাঁ বা কন্টিনেন্টালে কিছুদিন আগে যে ব্যবসায়ীদেরকে বিদেশ বাইরে থেকে আনা হলো, তারা আসছে কথা বলছিলেন একটা নির্বাচিত সরকার আসলে তারপর আমরা ইনভেস্ট করবো। ইনভেস্টররা আসতে চাচ্ছে না, তাহলে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? যে আশা প্রত্যাশা নিয়ে আমাদের সংগ্রাম, সে আশা প্রত্যাশায় ওনারা যদি ভালোই ডক্টর ইউনূস সাহেবের সারা বিশ্বের সুনাম আছে, আমরা তার সুনামকে, ওনাকে আমরা এখনো তার সুনাম বা তার প্রশংসা করতে চাই, কিন্তু তিনি বেশি দিন তো এটা ধরে রাখতে পারবেন। আর তার উপদেষ্টা পরিষদে কারা, এটা তো একটা পরিবর্তন আনা দরকার। সেখানে অতীত উপদেষ্টা পরিষদে কারা ছিল? স্বনামধন্য ব্যক্তিবর্গ ছিল, বাংলাদেশের সর্বজন শব্দ ব্যক্তিবর্গ ছিল। তো আজকে কারা আছে? সেরকম তো কোনো নাম করা ব্যক্তিত্ব বক্তব্য এখানে নাই। তো এখানে তো আরো ভালো ভালো লোক ছিলেন, যেমন গত উপদেষ্টা পরিষদের ডক্টর আকবর আলী সাহেব ছিলেন, হোসেন জিল্লুর সাহেব, এরকম 2 নাম বললাম। এরকম তো বাংলাদেশে আরো ভালো ভালো মানুষ আছেন যাদেরকে নিয়ে কাজ করা যায়। এই যে এখানে তো আমি এর আগে বলছি নাতিপুতির সরকার, যে উপদেষ্টাদের অনেকের নাতির সমান যারা আছে, 2-4 জন আছে, এদের নাতির সমান, পুতির সমান। তো তাদেরকে নিয়ে তো রাষ্ট্র পরিচালনা করা যায় না। সচিবেরা বিব্রত হয়ে এদের সাথে কাজ করতে, কিভাবে কাজ করবে? এটা তো হয় না। তো এটাকে একটা দ্রুত সময়ের মধ্যে এটা একটা সমাধান করা উচিত। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদের রিসার্ভিং করা উচিত। যাদেরকে নিয়ে বিতর্ক আছে, যাদেরকে নিয়ে সিটি কর্পোরেশন নিয়ে যে কিছুদিন কিছু একটা যে টালবাহানাটা হলো, সেটা সেখানে যে তারা আসলে চেষ্টা করছিল প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে যে প্রশাসকের মধ্যে করে ওয়ার্ডে বসাবে, সে তাদের কাছ থেকে 50 লাখ টাকা করে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করা হয়েছিল। তারা তাদের নিজস্ব দলীয় একজনকে প্রশাসক বানানোর পায় তারা করছিল। সেটা যা ঈশ্বর সাহেবের জনগণকে নিয়ে, ঢাকাবাসী নিয়ে আন্দোলনের কারণে সেই চেষ্টাটা তারা ব্যর্থ হয়েছে, তারা করতে পারে না। ঈশ্বর সাহেবকে বসতে দিতে পারে না, দেয় না, কিন্তু তারাও এটা করতে পারে না। সেই ঈশ্বর সাহেবকে বসতে না দেওয়াটাও ছিল অন্যায়। বোর্ডের রায় ছিল সেখানে, নির্বাচন কমিশনার তাকে গেজেট প্রকাশ করছে, সেখানেও তারা দেন, তারা আইনটা অমান্য করছে। তারা রাষ্ট্র ক্ষমতা থেকে আইনের লালন পালনকারী হয়েও তারা আইন অমান্য করছে, সেখানে কেউ কোনো কথা বলছে। এইভাবে কিন্তু একটা রাষ্ট্র চলে না। একটা পর্যায়ে কিন্তু জনগণ হাসিনার বিরুদ্ধে কিভাবে খেপে উঠেছিল, খুশি উঠেছিল, একটা পর্যায়ে খেপে উঠবে, খুশি উঠবে। আজকে একটা দল রিক্সাওয়ালা দিয়ে প্রচার করে যে দাড়িপাল্লায় ভোট দিই, সিএনজি দিয়ে প্রচার করে, কতটুকু তাদের দেউলিয়াপনা। রিক্সাওয়ালাদেরকে দিয়া বলে দাড়িপাল্লায় কেন, কি কারণে? তারা এই অবস্থায় একদিকে ভোট চাচ্ছে না, কিন্তু বলছে সংস্কার ছাড়া কোনো ভোট হবে না। ভাবে তারা এই রিক্সাওয়ালাকে দিয়া হাসপাতালের সামনে, গতকাল এই ইসলামী হাসপাতালের সামনে এখানে কাঠ বসায় প্রচার করতেছে, এখানে বসাইয়া তাদের সদস্যপদ মানুষকে ধরে ধরে নিয়ে করতেছে। এটাও একটা বড় ধরনের ষড়যন্ত্র। আজকে অনেকের মুখে আমরা শুনতেছি যে 1 বোতলে 2 সিট জামাত আর এনসিপি, এরকম মানে বিভিন্নভাবে তারা এক হয়ে যাচ্ছে। তারা যে মানে বিএনপি তো একবারও বলে না যে বিএনপি ক্ষমতা, জনগণ যাকে ক্ষমতা দিবে, আমরা বারবার বলছি জনগণ যাকে ক্ষমতা দিবে সে রাষ্ট্র পরিচালনা। আর আমরা এইটাও স্লোগান দিচ্ছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব। জনগণ তাদের সমস্যা নাকি, তারা যদি ভোট পাওয়া যদি থাকে তারা আসে, আনুপাতিক সাংগঠনিক এসব কথা তো বলার দরকার নাই। যার যে জনপ্রিয়তা, যার যে অবস্থান আছে সেটা সে জায়গাতে আসুক। আমি এটাই বলতে চাই যে সংস্কার আসলে আছে, চলবে, সংস্কার প্রমাণ করছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেই বাংলাদেশটাকে মনে হয় একটা স্থিতিশীল জায়গার মধ্যে যাবে বলে মনে করি।